আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের বিশেষ সাক্ষাৎকারে। সঙ্গে আছি মোহাম্মদ আবুল কালাম আজাদ সেন্টু। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মানিকগঞ্জ ৩ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সম্ভাব্য প্রার্থীদের মধ্যে আলোচিত নাম আতাউর রহমান আতা। তিনি একজন অভিজ্ঞ রাজনৈতিক ব্যক্তিত্ব, সাবেক 2 বারের উপজেলা চেয়ারম্যান, বাংলাদেশ উপজেলা চেয়ারম্যান সমিতির সাবেক কেন্দ্রীয় সভাপতি এবং নবগঠিত বাংলাদেশ মানবাধিকার কমিশন মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি। এছাড়াও তিনি মানিকগঞ্জ জেলার বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি এবং বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। সাম্প্রতিক সময়ে লক্ষ্য করা যাচ্ছে তিনি জেলা বিএনপির কর্মসূচিতে অনেকটাই অনুপস্থিত এবং দলীয় আহ্বায়ক কমিটি থেকে একসময় পদত্যাগ করেছিলেন। এছাড়াও তারেক রহমান তাকে মনোনয়ন দেবেন বলে কথা দিয়েছেন। এই বক্তব্য নিয়ে দলীয় মহলে চলছে নানান আলোচনা। এসব বিষয়ে পরিষ্কার বক্তব্য জানতে এবং তার রাজনৈতিক অবস্থান, ভবিষ্যৎ পরিকল্পনা ও দলের ভিতরে বাস্তবতা জানতে আমরা কথা বলতে এসেছি জনাব আতাউর রহমান আতা ভাইয়ের সঙ্গে। চলুন শুনি তিনি কি বলেন। মানিকগঞ্জ জেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি, সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং আহ্বায়ক কমিটি, বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য। আমি বক্তব্যের শুরুতেই আমার নেতা, মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, আমার নেত্রী দেশনেত্রী, আবশ্যিক নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আমার নেতা তারেক রহমানের প্রতি সশ্রদ্ধ সালাম জানিয়ে আমার কথা শুরু করছি। বাংলাদেশ উপজেলা পরিষদ চেয়ারম্যান অব বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতির দায়িত্বে থাকাকালীন আপনার জাতীয় পর্যায়ে কোন বিষয়টা আপনার সবচেয়ে দলীয় প্রভাব না পড়ে, দলীয় প্রতীক না করা হয়, স্থানীয় সরকার নির্বাচনটা যেন দল নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হয়, এদেশের আপামর জনগণ ভালো প্রার্থী দিকে, যোগ্য প্রার্থী দিকে যেন ভোট দেয়, দলীয় প্রভাব যেন সেখানে বিস্তার না করে, স্বাধীন সার্বভৌমতা যেন তাদের ভোটাধিকার প্রয়োগ করে দেশের এলাকার একজন নিরীহ মানুষ হোক, সে যদি জনগণের সেবক কিনা, জনগণের বন্ধু কিনা, না সে সন্ত্রাসী, সেই দিকে লক্ষ্য করে যেন তারা ভোট দিতে পারে। কারণ দলীয় প্রভাব পড়লে, দলীয় প্রভাব অনেক সন্ত্রাসীও কিন্তু নমিনেশন পেয়ে যায় দলের পক্ষ থেকে। কিন্তু নিরীহ মানুষগুলো সত্যিকারে জনগণের সেবক, তারা যেন জনগণের এই তৃণমূল পর্যায়ে সেবা দিতে পারে, এই জন্য ওটার জন্য বলিষ্ঠ পদক্ষেপ নিয়ে তৎকালীন এনজিআরডি প্রতিমন্ত্রী জাহাঙ্গীর নানকের সাথে বহুবার রাউন্ড টেবিল করেছি। সাথে নিয়েছি ডক্টর বদিউল আলম মজুমদার, ডক্টর তুফাইল আহমেদ, সংবিধান বিশেষজ্ঞ যিনারা আছেন, স্থানীয় সরকার বিশেষজ্ঞ, ডক্টর স্বাধীন মালিক, এদের নিয়ে আমি বহুবার রাউন্ড টেবিল করেছি। তাছাড়া আমি বহু টকশো করেছি এই ব্যাপারটা নিয়ে, যাতে কোনো মতেই বাংলাদেশের স্থানীয় সরকার নির্বাচনটা দলীয় ভাবে না হয়, সেটা যেন নিরপেক্ষ, দল নিরপেক্ষ থাকে। এটা আমার ছিল একটা বলিষ্ঠ পদক্ষেপ। ধন্যবাদ। মানিকগঞ্জের রাজনীতিতে আপনার দীর্ঘদিনের অভিজ্ঞতার আলোকে আপনি বর্তমানে রাজনীতির অবস্থানকে কিভাবে মূল্যায়ন করবেন? আসলে আমি এই বিএনপি দলটাকে শহীদ জিয়ার হাত ধরে 77 সাল থেকে প্রতিষ্ঠা করেছি। তখন এটা ছিল জাগো দল। আমি প্রতিষ্ঠা জাগো যুব দলের সদস্য ছিলাম। আমি শহীদ জিয়ার সাথে ইউথ কমপ্লেক্স করেছি। পরবর্তীতে 78 সালে যখন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি গঠিত হলো, তখন জাগো যুব দলের পরিবর্তনে যুব দলে পরিণত। এই যুব দলের জেলা কমিটির সদস্য ছিলাম। শহীদ জিয়াউর রহমানের সাথে আমি খাল কাটার উদ্বোধন করেছিলেন উনি উত্তরীতে, আমাদের মানিকগঞ্জের কাঁচাদহ। এই খাল কাটার অংশ নিয়েছি। মানিকগঞ্জের বিভিন্ন জায়গায়, এই আমাদের উকিয়ারাতে 17 বার উনি নবগ্রামে এসেছেন, সেখানে তার সাথে ওই জিটকা বাজারে, জিটকা স্কুলে বসে রাতভর গান গিয়েছি শহীদ জিয়ার সাথে। শহীদ প্রথম বাংলাদেশ আমার, শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ, মরণ বাংলাদেশ, আমার প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সাথে সেই স্মৃতিগুলো মনে পড়ে, আবেগ আপ্লুত হয়ে যায়। স্মৃতির কথা স্মরণে আসলে শহীদ জিয়ার স্মরণে আবেগ আপ্লুত। যাই হোক, আমি ধন্য যে আমি এমন একজন নেতা যাকে সারা বাংলাদেশের মানুষ সৎ, নিষ্ঠাবান, দেশপ্রেমিক বলে জানেন, যার মহান ঘোষণা, স্বাধীনতার ঘোষণা, মহান ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ঘোষণা না দিতেন, এই বাংলাদেশ স্বাধীন হতো কিনা সন্দেহ ছিল। কারণ সেদিন শেখ মুজিবুর রহমান 25শে ডিসেম্বর গ্রেফতার হয়েছিলেন, কিন্তু আওয়ামী লীগের কোন নেতারা তার পরিবর্তে স্বাধীনতার ঘোষণা দেওয়ার সাহস পাননি। আওয়ামী লীগেরা, পাকিস্তান সৈন্যরা ঢাকার বুকে তাণ্ডব চালিয়েছে, মানুষ নির্বিকার হত্যা করতেছিল। তখন আমার দলের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব
তখন মেজর জিয়া ছিলেন, তিনি বলিষ্ঠ ভূমিকা রেখে চট্টগ্রামের কালুরঘাট বেতারের একটি ট্রান্সমিশন চুরি করে নিয়ে একটি স্টিমারে উঠে নিয়ে সেখান থেকে উনি ঘোষণা দিয়েছিলেন 26শে ডিসেম্বর এবং 27শে মার্চ এবং 26শে মার্চ। অথচ আজকে আমার যে পরাজিত দল, যারা দল এই দেশটাকে ধ্বংস করে দিয়ে গেছে, স্বৈরাচারী হাসিনা সরকারের দল আওয়ামী লীগের সেই নেতারা কিন্তু সেদিন ওই শহীদ জিয়ার পক্ষ নিয়ে হাত ধরে তারা ওই ঘোষণা দেওয়ার সঠিক সাহস তারা পায়নি। একজন মধ্যম শ্রেণীর অফিসার শহীদ জিয়াউর রহমান দেশকে ভালোবেসেন, তাই উনি নিজের জীবনকে বাজি রেখে, স্ত্রী পুত্র সন্তানকে ঘরে ফেলে রেখে নিজে গিয়ে বাংলাদেশ পাকিস্তানের বিরোধিতা করে ঘোষণা দিয়েছিলেন, আই মেজর জিয়া ডিক্লেয়ার দ্য ইন্ডিপেন্ডেন্ট অফ বাংলাদেশ। পরবর্তীতে অবসরে বলেছিলেন অন বিহাফ অফ গ্রেট লিডার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তাকে স্মরণ করেছি। কিন্তু এই আওয়ামী লীগ, তৎকালীন আওয়ামী লীগ, আপনার স্কাইপ খুঁজে দেখেন, ওই সেদিন 27শে মার্চ আওয়ামী লীগ থেকে হরতাল ঘোষণা, পূর্ব পাকিস্তানে হরতাল ঘোষণা করেছে। হরতাল ডেকেছিল আওয়ামী লীগের পক্ষ থেকে। এটা আপনার স্কাইপে খুলে দেখতে পাবেন, জাতীয় গ্রন্থাগার খুললে সেখানে খুঁজে পাবেন যে দৈনিক পাকিস্তান পত্রিকা বা অবজারভার পত্রিকা, সব পত্রিকা আছে। পাকিস্তানিরা যেখানে 27শে মার্চে হরতাল ডেকেছিল শেখ মুজিবের মুক্তির জন্য, শেখ মুজিবকে ছেড়ে দেওয়ার জন্য, আমার নেতা তারেক রহমান, জিয়াউর রহমান, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, মেজর জিয়া সেদিন বলিষ্ঠ কণ্ঠে তিনি এই দেশের মানুষ যখন দিশাহারা হয়েছিল কোথায় যাবে, হায়রে শেখ মুজিব গ্রেপ্তার হয়ে গেছে, কমান্ড দেওয়ার কেউ নেই, কেউ কমান্ড দিচ্ছে না, কোনো হুকুম দিচ্ছে না, তখন শহীদ জিয়াউর রহমান বলেছিলেন আই মেজর জিয়া ডিক্লেয়ার দ্য ইন্ডিপেন্ডেন্ট অফ বাংলাদেশ অন বিহাফ অফ গ্রেট লিডার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সেদিন বাংলাদেশের মানুষ, আপামর জনসাধারণ, আবাল বৃদ্ধ বনিতা, পুলিশ, বিডিআর, তৎকালীন ইপিআর যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে এই 9 মাসের রক্তক্ষয়ী যুদ্ধে 30 লক্ষ শহীদ আর 2 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে আমরা এই বাংলাদেশ স্বাধীনতা লাভ করেছিলাম, যার মহানায়ক ছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। আমি সেই দলের একজন কর্মী হয়ে, তাই যখন শহীদ জিয়ার কথা মনে পড়ে তখনই আবেগে আপ্লুত হয়ে আমার চোখে পানি এসে। আমি ওনার সাথে, উনি আমাদের ট্রেনিং করেছেন, ক্লাস নিয়েছেন, রাজনৈতিক ক্লাস নিয়েছেন। সেই থেকে আমি বিএনপি সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। আমি জেলা যুবদল সদস্য ছিলাম। আমি তারপরে 84 সনে আমি প্রথমবার নির্বাচন করে, সম্মেলন করে মানিকগঞ্জ সদর থানার সভাপতি হয়েছিলাম। আবার দ্বিতীয়বার থানার সভাপতি হয়েছিলাম। তখন আবার 91 সনে আমাকে জেলা যুব দলের সাংগঠনিক সম্পাদক নিযুক্ত করা হয়েছিল। আর 97 সনে আমি জেলা যুব দলের সভাপতি নিরঙ্কুশ ভোটে, 15টি ভোট হয়েছিল, ভোটের মাধ্যমে 16 ভোটের 15 ভোট কাস্ট হয়েছিল, 15টা ভোটে আমি পেয়েছিলাম। সেইখান থেকে আমি বিএনপিকে তখন আমার নিজের শক্তি দিয়ে, আমার বিদেশ থেকে অর্জিত অর্থ, নিজের অর্থ দিয়ে আমি এই বিএনপি হাল ধরে সেদিন জেলা যুব দলের সভাপতি হয়েও জেলা বিএনপিকে পরিচালনা করতাম, খন্দকার দেলোয়ার হোসেনকে সাথে রেখে, নিজামুদ্দিন খানকে সাথে রেখে। ধন্যবাদ। সম্প্রতি এক বক্তব্যে আপনি বলেছেন তারেক রহমান কথা দিয়েছেন নমিনেশন আপনাকে দিবেন। আপনি কিভাবে এতটা নিশ্চয়তা পাচ্ছেন যেখানে এখন আনুষ্ঠানিকভাবে কাউকে মনোনয়ন দেওয়া হয়নি? হ্যাঁ, আনুষ্ঠানিক মনোনয়ন তো দেওয়া হবে শিডিউল ঘোষণার পরে, নির্বাচনের 2-1 দিন আগে, মানে নির্বাচনের না, শিডিউল সরকারি ভাবে জমা দেওয়ার 2-1 দিন আগে। জি। কিন্তু আমার নেতা তারেক রহমান সাহেব, উনি আমার কর্মকাণ্ড দেখেছেন। 2009 সনের 22 জানুয়ারি প্রথম উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হই। 2010 সনের 13 নভেম্বর আমার নেত্রী, দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে স্বৈরাচারী হাসিনা সরকার তার ক্যান্টনমেন্টের বাসা থেকে নামিয়ে দেন, জোরপূর্বক নামিয়ে দিয়েছিলেন। আর আমি 14 নভেম্বর হরতালে মানিকগঞ্জের সদরের উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান আতা, ওই হরতালে পিকেটিং এর সময় আমি রাজপথে গ্রেপ্তার হয়েছিলাম। ওটা দেখে আমার নেত্রী খালেদা জিয়া আমাকে বারবার শিমুল বিশ্বাসকে দিয়ে ডেকেছে, সেই মেসেজটা তারেক রহমান সাহেব জেনেছেন। পরবর্তীতে আবার 13 সনের 14 সনের একতরফা নির্বাচনের বিরোধিতা করতে মানিকগঞ্জের রাজপথে আমি যত পিকেটিং, এই অবরোধ, হরতাল আমি বিশালভাবে ভূমিকা রেখে পালন করেছি, সেটা দেখেছেন। দেখার দায়িত্ব ছিল কেন্দ্রীয় নেতা, সাবেক যুবদল সভাপতি, কেন্দ্রীয় সভাপতি এবং বর্তমান ভাইস প্রেসিডেন্ট জনাব বরকতুল্লাহ বুলু সাহেব, সেটা তদারকিতে ছিলেন। আরো ছিলেন দপ্তর সম্পাদক তাইবুর রহমান টিপু। প্রতিদিন তাদেরকে আমি সব দেখাতাম।
এই খবর পৌঁছে দিতাম, টিভিতে সেগুলো দেখতেন কি আমরা কি কতটুকু অবরোধ করতে পেরেছি। পরবর্তীতে 13 সনের নির্বাচন যখন একতরফা নির্বাচন, 5 জানুয়ারি নির্বাচন আমরা রুখতে পারিনি, এই স্বৈরাচারী হাসিনা সরকার সেই নির্বাচন করে দেশ চালাতে, তখনও কিন্তু তারা ওই বিদেশিদের কাছে বলেছিল নিয়ম রক্ষা নির্বাচন। তারা 2018 সনে আমার নেত্রী, দেশ নেত্রী খালেদা জিয়া যেদিন সরকারি তার মিথ্যা মামলার কোর্টে উনি যখন কিনা আত্মসমর্পণ করেন, আচ্ছা। সেই দিন এই মানিকগঞ্জের কোন নেতাকে উনি ডেকে, যখন মির্জা ফখরুল ইসলাম আলমকে সবাইকে ডেকে নিয়ে বলেছিলেন 4 তারিখে থাকার জন্য, কাউকে যখন পাননি, কেউ কেউ বলে দেশে লন্ডন গিয়েছে প্রেসিডেন্ট এবং সেক্রেটারি গিয়েছিল কানাডা, তৎকালীন বিএনপির জেলা বিএনপির প্রেসিডেন্ট সেক্রেটারি এই দশা ছিল। আর তখন ফখরুল ইসলাম আলমগীর সাহেব 7ই ফেব্রুয়ারি বেলা 12টার সময় আমাকে ফোন করে বলেন, ভাই 1 ঘন্টার ভিতরে ঢাকায় আসবে। আমি বললাম, ভাই আমার তো উপজেলার আজকে মাসিক মিটিং, 1 ঘন্টা না, 12টা বাজে আমি 3টার দিকে আসি, মিটিংটা শেষ করে দিয়ে আসি। 1 ঘন্টা আমি তাড়াহুড়ো করে মিটিংটা সমাপ্তি ঘোষণা করে আসতেছি। 3টার সময় উনি আমাকে হোটেল গ্লোরিয়া জিন্সে ডাকলেন, এই আমাদের ইউনাইটেড হসপিটালের পিছনে একটা চাইনিজ হোটেল, ওখানে গিয়ে উনি ছিলেন না, উনি আমার পিএসএ বসা ছিল, আমি বসলাম, আমার সঙ্গে আমার সবার সঙ্গীরা সব খাওয়া খাওয়া। পরে জনাব ফখরুল ইসলাম আলমগীর এসে আমাকে নিয়ে 1-2 নিয়ে কর্নারে গিয়ে বসলেন। আপনার উপর ডিপেন্ড করি, আপনাকে থাকতে হবে এবং আপনার লোক লাগবে এই আগামীকাল আমাদের ম্যাডামের প্রোগ্রামে আপনার সাথে থাকতে হবে। আমি বললাম, অবশ্যই থাকবো ইনশাল্লাহ, আমি মাথায় কাফন বেঁধে আসবো, আমার নেত্রীর জন্য আমাকে জীবন দিতে হয়, আমি দেবো ইনশাল্লাহ। কাজে সেই দিন আপনি 8 তারিখ সকাল 11:30টার সময় আমার লোকজনকে ঢাকা মেডিকেল কলেজ ইমার্জেন্সি গেট থেকে নিয়ে, কারণ আপনার আমার নেতৃত্ব বক্সিবাজারই যাবে, বক্সিবাজারের জেলখানা গেলে ওখানে আমরা থাকবো। পরে ওই দিন 8 তারিখ সকালে না দুপুর 12টার সময় মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং ডক্টর খন্দকার মশাই রিকশা নিয়ে গিয়ে আমাকে পেয়েছেন, আমার লোকজন পেয়েছেন, আমাকে বললেন আপনারা মৎস্য ভবনের কাছে আসেন। ওখান থেকে আওয়ামী লীগরা তখন পাহারা দিচ্ছে, মাইকিং করছে, কোনো মানুষ জড়ো হতে দেবে না, আপনি বিএনপির কোনো মিছিল যেন এখানে না হয়, তারা পিকেটিং করতেছে আওয়ামী লীগ। কিন্তু আমি আমার লোকদের চোখ ইশারা দিয়ে সবাইকে নিয়ে আমরা মৎস্য ভবনে চলে গেলাম। আমার 2700 লোক 5:30টার সময় ম্যাডাম যখন বের হয়ে আসলেন বাসা থেকে, তখন হাইওয়ে নই খান সোহেল তিনি মগবাজার থেকে বিশাল মিছিল নিয়ে ম্যাডামের সামনে আগে আসতে থাকলেন। আমি এসে মৎস্য ভবনে এসে তার সঙ্গে আমি জড়িত হলাম। সামনে পুলিশ ব্যারিকেড দিল, বাধা দিল, আমাদেরকে ছত্রভঙ্গ করতে, আমরা বাধা মানিনি। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি করে, টিয়ার গ্যাস খেয়ে, পুলিশের সঙ্গে পুরাটাই মোকাবেলা করে আমার নেত্রী খালেদা জিয়াকে নিয়ে বক্সিবাজার এসে থামলাম। বক্সিবাজারের পুলিশ, র্যাব এবং বিডিআর এর পুরা এখানে ব্যারিকেড ছিল। শুধু আমার নেত্রী খালেদা জিয়া, ফখরুল ইসলাম আলমগীর তো অন্য একটা গাড়িতে তুলে ভিতরটা নিয়ে গেলেন, আর কাউকে যেতে দেওয়া হলো না। আমি সেই জনমহরের মাঝে, আমি আতাউর রহমান একা শুধু সেখানে সিনিয়র নেতা, আমি জনগণের সাথে বক্তব্য দিচ্ছি আর স্লোগান দিচ্ছি। সেই ছবিগুলো আমার এখনো আছে, রাজপথে যে আমি থাকছি সেই ছবি আছে। আমার মানিকগঞ্জের এক ছেলে ওই দৌলতপুরের আব্দুল কাদের, সে এখন কৃষক দল করে, সে বলছিল আপনাকে অ্যারেস্ট করবো, বাট অ্যারেস্টে কি হবে? আমি তো জানি আমি বাসা যেতে পারবো না, লাশ নিয়ে যেতে হবে। আমার নেত্রীর এই প্রোগ্রামে আমি বাড়ি ফিরে যাব সেটা আমি জানি না, আমি কাপড় বেঁধেই মাথায় কাপড় বেঁধে আমি হয়তো লাশ নিয়ে বাড়ি ফিরতে পারি। কাজে অ্যারেস্ট হলে আমার কোনো যায় আসে না, আমি অ্যারেস্টের ভয় করি। পরবর্তীতে কতগুলো পুলিশ অফিসার এসআই টাইপের 20-30 জন সমানে একই সঙ্গে পরামর্শ করে একই সঙ্গে হুসেল দিয়ে লাঠিতে বাড়ি শুরু করছে। আমি পুলিশ অফিসার একজনের লাঠি ধরে, এই মেয়েরা কি হয়েছে তোমার, এ বেটা তুই কেন লাঠি পিটা করতেছ? শান্তিপূর্ণ পরিবেশ নষ্টের জন্য তুমি দায়ী থাক, তোমরা দায়ী থাক, কোনো অসুবিধা নেই এখানে। কেন এরা কোনো স্লোগান দিচ্ছে, কোন অত্যাচার করতেছে, ভাঙচুর করতেছে, ডেমনস্ট্রেশন করছে, কেন তোমরা এদেরকে এখান থেকে ছত্রভঙ্গ করার জন্য শান্তিপূর্ণ সমাবেশ নষ্ট করতেছে? এই শান্তিপূর্ণ পরিবেশ নষ্টের জন্য তোমরা দায়ী থাকবা। আমার মুখের দিকে তাকে লাঠি টান দেন, তাদের সাথে যাই না, আমি যাইতে প্রস্তুত, মানিকগঞ্জ মিছিল করুক, আমাকে ডাকবো, আমরা একসাথে যাবো। আর উনি যে কমিটি বানাইছেন 61 জনের সদস্য, এই কমিটি একক কমিটি, এটা তো বাংলাদেশে একটি মাত্র কমিটি দেখবেন, বহু জেলায় আহ্বায়ক কমিটি আছে, নারায়ণগঞ্জ আছে, নরসিংদীতে আছে, বিভিন্ন জেলায় আছে, আমাদের সারা বাংলাদেশে আছে। সব আহ্বায়ক কমিটিতে একজন আহ্বায়ক, একজন সদস্য সচিব, একজন সিনিয়র যুগ্ম আহ্বায়ক, আরো কতগুলো যুগ্ম আহ্বায়ক থাকে। এখানে শুধু একক ব্যক্তিত্ব, একক সাহেব, এখানে সদস্য সচিব নাই, যুগ্ম আহ্বায়ক নাই,
তো এই এই পকেট কমিটি, এটা বানানো কমিটি, এইটা কিভাবে ঢাকার নেতারা দিচ্ছেন আমি জানি না, কারণ আহ্বায়ক বানানোর কথা ছিল আমাকে, সেটা কিসের বিনিময়ে কিভাবে ঢাকার নেতারা ওনাকে দিয়েছেন তাও জানি না। তারপরও আমাকে যখন 3 নম্বর সদস্য করছিল, আমি সাংবাদিক ডেকে আমি রিজাইন করেছিলাম, কিন্তু পরবর্তীতে দেখলাম সে রিজাইন আমরা পাই নাই, কারণ রিজাইনটা উত্তর পাই নাই। আমি সাংগঠনিক সম্পাদকের হাতে রিজাইন পেপার দিয়ে দিয়েছি, উনি দেন নাই, তাকে করুন দলীয় সাংগঠনিক সম্পাদক সে তো প্রপারম্যান বর্তমান। হ্যাঁ, হ্যাঁ, বাবুল সাহেবের কাছে উনি বলে দিয়েছে না কিছু জানি না, পরে আবার আমার নাম দিয়ে সেইখানেই রাখছে। আমি দেখলাম ভাই এখন যা আগে দিলাম, আমি এর পদত্যাগ করলাম, আমি সংবাদ সম্মেলন করলাম, এখন আবার ফিরে দিই ওই নিয়েই রাখছে। এই দলের কমিটির আমার ঠেকা নাই, সামনে এমপি নির্বাচন, আমি এখন থেকে এমপি নির্বাচনের প্রত্যাশা নিয়ে শহীদ জিয়ার হাত ধরে 31 দফা বাস্তবায়নের জন্য, তারেক রহমানের 31 দফা বাস্তবায়নের জন্য আমি মাঠে নেমেছি। আমি মানিকগঞ্জ ছাত্রের গ্রামগঞ্জে হাটে 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 মাঠে মানুষের মাঝে বিএনপির পক্ষে ধানের শহীদ জিয়ার তারেক জিয়া ম্যাডাম জিয়ার সালাম নিন, ধানের শেষে ভোট দিন, তারেক জিয়ার সালাম নিন, ধানের শেষে ভোট দিন, তারেক জিয়ার 31 দফা বাস্তবায়ন করুন, ভোটের অধিকার নিশ্চিত করুন। এই সংগ্রাম নিয়ে এখন মাঠে আছে। ধন্যবাদ। আপনি যদি দলের মনোনয়ন পান তাহলে মানিকগঞ্জ 3 আসনের জন্য আপনার নির্বাচনী রোডম্যাপ বা পরিকল্পনা কি হবে? খুব সুন্দর প্রশ্ন। জি, অবশ্যই এটা নির্বাচনের পরিকল্পনা বা একটা থাকে, ইশতেহার থাকে। আমার ইশতেহারের, আমার এই পরিকল্পনার প্রথম অঙ্গ হবে মানিকগঞ্জ সাটুরিয়া মানিকগঞ্জ আমার আসনে গ্যাস পাওয়া যায় না, গ্যাসের বিল দেয়, গ্যাস নাই কেন? এটা একটা জেলা, ঢাকার পাশের জেলা, কাজে আমি সর্বপ্রথম আমার নেতা তারেক রহমানের হাত ধরে তাকে দিয়ে মানিকগঞ্জ সাটুরিয়ার, অর্থাৎ আমার মানিকগঞ্জ বাড়ি যাতে নিরবিচ্ছিন্ন গ্যাস পেতে পারে, তাতে মানিকগঞ্জে আরো অনেক শিল্প কারখানা স্থাপিত হবে, মানিকগঞ্জের মানুষের বেকারত্ব দূর হবে, এবং আমার মানিকগঞ্জের ডোমেস্টিক ভাবে আমার মায়েরা ভাই বোনেরা যারা এই 30 বছর যাবত যারা গ্যাসের বিল দেয়, গ্যাস পায় না, তারা গ্যাস দিয়ে রান্না করতে পারবে, এবং শিল্প কারখানার মাধ্যমে আমার মানিকগঞ্জবাসী প্রভূত উন্নত হবে। এটা আমার 1 নম্বর কার্যক্রম। দ্বিতীয়ত থাকবে মানিকগঞ্জের রাস্তাঘাট। আসলে আমাদের রাস্তাঘাট অন্যান্য জেলার চাইতে অনেক অনুন্নত, আমার সদরে তো খুবই খারাপ। প্রথমেই দেব উন্নয়নের পূর্ব শর্ত হলো যোগাযোগ ব্যবস্থা। যোগাযোগ ব্যবস্থা থাকলে আমার কৃষক ফসল ফলাবে, সেটা নিয়ে বাজারে মানিকগঞ্জের বাজারে আনতে পারে, বেশি দামে বিক্রি করতে পারে, বা সেটা ঢাকায় রপ্তানি করতে পারে, ঢাকা প্রচার পাচার চালান করতে দিতে পারে। এই জন্য আমি রাস্তাঘাটের উন্নয়নের জন্য যথেষ্ট সচেষ্ট থাকবো। প্রত্যেকটা রাস্তা কোনাকানিসি থেকে ঘাড় থেকে ভালো রাস্তা, সেগুলো কিছু হবে পিচ ঢালাই, কিছু হবে কংক্রিট, রড কংক্রিটের ঢালাই দিয়ে মজবুত টেকসই যেটা হয় সেটাকে প্রতিষ্ঠা করার চেষ্টা করব। 2, তৃতীয়ত হবো আমাদের শিক্ষা ব্যবস্থা এবং মাদক মুক্ত মানিকগঞ্জ করা। আমাদের ছেলেদের সুশিক্ষায় শিক্ষিত করতে পারলে মাদক মুক্ত দেশ গড়া যাবে। আমাদের প্রত্যেকটা উপজেলায় নয়, প্রত্যেকটা ইউনিয়নে যেন একটি করে খেলার মাঠ তৈরি হয়, যেখানে পারলে প্রতিটা গ্রামে গ্রামে খেলার মাঠ করতে পারলে আরো ভালো। আমাদের ছেলেবেলেরা আজকে মাদকাসক্ত যেন না হয়। তারা, আমরা ছোট সময় খেলতাম, স্কুল থেকে যাই খেলতে বসতাম, গ্রাম মাঠে যাই খেলতাম, আইসা সন্ধ্যার সময় পড়তে বসতাম। সেই সিস্টেমটা হয় নাই, নষ্ট হয়ে গেছে। আজকে খেলাধুলা নাই। আমি সেই দিকে পড়ালেখার পাশাপাশি খেলাধুলা এবং পড়ালেখা এদিকে তো আমি দৃষ্টি দিব, এবং সেই সাথে মাদক মুক্ত রাখার জন্য জনগণকে উদ্বুদ্ধ করে, জনগণকে সাথে নিয়ে আমরা মানিকগঞ্জ সাটুরিয়াকে আমি মাদক মুক্ত এলাকা ঘোষণা করবো ইনশাআল্লাহ। 4, স্বাস্থ্যসেবা। আমাদের 2টো হসপিটাল হয়েছে ভালো, আর ঈশ্বর হসপিটাল, মেডিকেল কলেজ হসপিটাল। দক্ষিণ বিশাখানে উন্নত যন্ত্রপাতি আছে, সিটের এখনো অভাব আছে, মানুষের প্রয়োজনে সিট বাড়বে, আরো সেটা বাড়ানো যাবে, কিন্তু যন্ত্রপাতিগুলো পরিচর্যা করার জন্য, যন্ত্রপাতিগুলো চালানোর জন্য জনবলের অভাব, জনবল নাই, সেখানে তারা চালাতে পারে না। ওই যে এই হাসপাতালের ওই স্ক্যানিং মেশিন নষ্ট হয়ে যায়, ওই হাসপাতালের স্ক্যানার মেশিন নষ্ট হয়ে গেছে, কি সিটি স্ক্যান মেশিন নষ্ট হয়ে পড়ে আছে। এগুলো যাতে না থাকে সেদিকে আমি সচেষ্ট থাকবো, যাতে মানুষ, আমার মানিকগঞ্জের মানুষ যেন মানিকগঞ্জ সদরে এসে যেন তারা সঠিক স্বাস্থ্য সেবা পায়, সেদিকে আমি দৃষ্টি নিয়োগ করবো। আমার নেতার সুদৃষ্টি কামনা করি, সেটাকে আমি প্রতিষ্ঠা করবো ইনশাআল্লাহ। এরপরে আরো আছে, আমরা যাতে আর্থিকভাবে স্বয়ংসম্পন্ন হই, সেভাবে শিল্প কারখানা প্রতিষ্ঠার জন্য আমাদের গ্যাস আসলে বিভিন্ন জায়গা থেকে শিল্পপতিদের ধরে এনে শিল্প কারখানা, আমাদের বেকারত্ব দূর হবে ইনশাআল্লাহ। তখন চুরি ডাকাতি রাহাজানি কমে যাবে, কমপক্ষে মোটা কাপড় খেয়ে আমার মানিকগঞ্জের মানুষ বাঁচতে পারবে, এবং তারা তার সন্তানদের সুশিক্ষায় শিক্ষিত করতে পারবে, যাতে করতে পারে, এবং তাদের স্বাস্থ্য সেবা সুনিশ্চিত হয়, রাস্তাঘাটের সমস্যার সমাধান হয়ে যায়, সেই জন্য গ্যাসের সমস্যার সমাধান হয়ে যায়,
সেই দিকে দৃষ্টি রেখে আমার এই একটি নির্বাচনী রোডম্যাপ বা নির্বাচনী ইশতেহার যেটা করে আমি গঠন করবো ইনশাআল্লাহ। ধন্যবাদ। বর্তমান সরকারের অধীনে আগামী নির্বাচন প্রেক্ষাপট আপনি কেমন ভাবে দেখছেন? আমি আশাবাদী এই বর্তমান সরকারের অধীনে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে ইনশাআল্লাহ। আমরা গত 16 বছর এই দেশে কোনো নির্বাচন হয়নি। 2009 সন 8 সন থেকে 2023 সন পর্যন্ত এই দেশে যতগুলো নির্বাচন হয়েছে কোনো নির্বাচন হয়নি, সেগুলো নির্বাচন বলা যায় না, সেগুলোর ভিতরে কারচুপি হয়েছে। আমি নির্বাচনে জিতছি, আমি উপজেলা চেয়ারম্যান হয়েছি, আমি 1,02,000 ভোট পেয়েছি। আমার ডিসিআর এসপি যা করলো যে আমার তো ইজ্জত যায় কিরকম, মন্ত্রী সাহেবের ভাই একটু জামানত বাজার, তো আমাকে তো বাঁচান কি কিছু ভোট দেন, বলে কত ভোট দিব, আমার বেশি দিবেন তো নাকি, 1 ভোট বেশি দিবেন তো? না, তা না, কিছু ভোট নেই। ওনারা আমার কাছে 20,000 ভোট নিয়ে আমার প্রতিপক্ষের নামে লিখে দিয়ে তারা 34,000 ভোট বানানো হিসাবে 14,000, আমার 1,02,000 20,000 কাইটে 82,000 বলে। এই ধরনের ভোট তো হয়েছে। তারপরে তারা দিনের ভোট রাতে দিছে, তারপর এটা হলো 18 সনে করছে, 18 সনে। আর 14 সনে কি করছে, ভোটার বিহীন রাজনীতি করতে শুরু হয়েছে, ভোট সিল মেরে সব ভোটে জিতে গেছে। এই রাজনীতি হয়েছে। 23 সনে যে ভোট হয়েছে সেটা ভোট না, আমাকে আমার নেতার নির্দেশে আমাকে মেয়র দাঁড় করা হয়েছিল, বলে যে শক্ত প্রার্থী দেন, ভোট জোর করে নিক, সেটা দেখতে চাই, তার প্রমাণ বললে। তখন সবাই মিলে আমাকে দাঁড় করলো, তারপর বললো ঠিক আছে, 27 সপ্তাহ ঠিক আছে। আমি যখন মেয়র নির্বাচন করলাম, দেখলাম ভোট কেন্দ্রে আমাদের কোনো লোক থাকতে দিচ্ছে না, আর তারা পুলিশ সহ আওয়ামী লীগের কর্মীরা নিজেরা টিভি দিয়ে দিবার লাগছে, সিল মেরে দিবার লাগছে। তারেক রহমান বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে, এবং এসে তিনি ইনশাআল্লাহ আগামী দিনের ভবিষ্যৎ ভবিষ্যৎ প্রধানমন্ত্রী আমি বিশ্বাস করি। বিএনপি রাষ্ট্র গঠন করবো, রাষ্ট্রীয় সরকার গঠন করবো বলে আমি আশাবাদী ইনশাআল্লাহ। ধন্যবাদ। আমার শেষ প্রশ্ন আপনার কাছে, মানিকগঞ্জ 3 আসনের জনগণ এবং তৃণমূল বিএনপি কর্মীদের উদ্দেশ্যে আপনার বার্তা কি? মানিকগঞ্জের তৃণমূল বিএনপি সহ সর্বস্তরের জনগণের প্রতি, আপামর জনসাধারণ, আবাল বৃদ্ধ বনিতা, কৃষক, শ্রমিক, মজুর, এরা সবাই আমাকে প্রাণ দিয়ে ভালোবাসে। আমি বিশ্বাস করি তাদের প্রতি আমার সশ্রদ্ধ সালাম, আমার নেত্রী দেশনেত্রী খালেদা জিয়ার সশ্রদ্ধ সালাম, আমার নেতা তারেক রহমানের সশ্রদ্ধ সালাম মানিকগঞ্জ ছাত্রীর আপামর জনসাধারণের কাছে। তাদের কাছে আমার নিবেদন একটাই, প্রার্থী অনেক হবে, আপনাদের বিচারে যিনি যোগ্য, যদি আমি যোগ্য মনে হয়, দয়া করে আমাকে আমার নেতার দেওয়া প্রতীক ধানের শীষে ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করে রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার, সংসদে যাওয়ার জন্য আপনার ব্যবস্থা করবেন। যদি আমার সাথে আমাকে যোগ্য মনে হয়, আমি অযোগ্য মনে হয় আপনাদের বিচারে, আমাকে ভোট দিন না। যোগ্য লোককে ভোট দেবেন, আপনার ভোট আপনি দেবেন, যাকে খুশি তাকে দেবেন, তারেক রহমানের ওয়াদা বাস্তবায়ন করবেন, এটাই জনগণের প্রতি আমার, এইটাই বাণী আমার, তাদের প্রতি আমার এই বার্তা। ধন্যবাদ শত ব্যস্ততার মাঝে আমাদেরকে সময় দেওয়ার জন্য।